ওয়েলকাম টু মাই ক্লাস 11 বায়োলজিক্যাল সায়েন্স ক্লাস। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সেই চ্যাপ্টারটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজমের কন্টিনিউয়েশন, অর্থাৎ জীবজগতের যে শ্রেণীবিন্যাস আমরা থার্ড চ্যাপ্টারটা শুরু করেছিলাম তারই কন্টিনিউয়েশন। আমরা আগের দিন ব্যাকটেরিয়া সম্বন্ধে একটু পড়েছিলাম। আজকে আমরা ব্যাকটেরিয়ার ডিটেল স্ট্রাকচার সম্বন্ধে একটু জেনে নেব। তো দেখো, একেবারে ওপর দিকে লেখা আছে যে মোনেরা রাজ্য। আমরা আগের দিন হোয়াইটেকারের ক্লাসিফিকেশন অনুযায়ী পড়েছিলাম যে R.H. হোয়াইটেকার 5 কিংডম ক্লাসিফিকেশন প্রকাশ করেছিলেন। সেখানে কি কি ছিল? সেখানে ছিল মোনেরা একেবারে তলার দিকে, অর্থাৎ যেগুলো এককোষী প্রোক্যারিওটিক কোষযুক্ত জীব অর্গানিজম, লিভিং অর্গানিজম। তারপরে ছিল প্রোটিস্টার ওপরে আবার 3টে ছিল। কি কি না, মাঝখানে হচ্ছে ফাঙ্গাস বা ফাঞ্জাই, আর দুদিকে হচ্ছে প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, অর্থাৎ মাঝখানে ছত্রাক এবং উভয় দিকে হচ্ছে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। আজকে আমরা মোনেরা গ্রুপের মধ্যেই যেগুলো পড়ছে তাদের সম্বন্ধে ভিভিডলি জানব। দেখো, লক্ষ্য করে আমি মোনেরা গ্রুপের মধ্যে করে দিয়েছি ভাগগুলো কি কি পড়ছে। ইউ ব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, রিকেটসি এবং অ্যাক্টিনোমাইসিটিস। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এইখানটায় লেখা আছে অ্যাক্টিনোমাইসিটিস, এখানে রিকেটসি, এখানে মাইকোপ্লাজমা, এখানে সায়ানোব্যাকটেরিয়া, এখানে আর্কিব্যাকটেরিয়া, এখানে ইউ ব্যাকটেরিয়া। প্রথমেই আমরা ধরি ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়াটা দেখো, ইউক্যারিওটিক জীব তোমরা শুনেছো বা ইউক্যারিওটিক কোষ শুনেছো। ইউ কথাটা হচ্ছে আদর্শ বা আধুনিক, অর্থাৎ ইউ ব্যাকটেরিয়া মানে আদর্শ ব্যাকটেরিয়া, এবং একটা ব্যাকটেরিয়ার সম্পূর্ণ পূর্ণাঙ্গ দেহ এখানে অঙ্কিত আছে। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকটেরিয়ার যে দেহটা অঙ্কিত আছে তার চারিপাশে বিভিন্ন লেবেলিংও করা আছে ছোটোখাটো করে। আমি প্রত্যেকটা লেবেলিংকে ফোকাস করব এবং তোমাদের যাতে সুবিধা হয় দেখতে সেই ব্যবস্থাও করে দিচ্ছি। তোমরা লক্ষ্য করবে যে একেবারে ওইদিকে ব্যাকটেরিয়াটার সম্বন্ধে ডিটেলস লেবেলিং করা আছে, আরও বেশ কিছু লেবেলিং আমি করে দেব। এরপরে দেখো, যে জিনিসটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। একেবারে ওইদিকে দেখো ইউ ব্যাকটেরিয়া আছে, অর্থাৎ ইউ ব্যাকটেরিয়ার আন্ডারে পড়ছে কি এই আদর্শ ব্যাকটেরিয়াটা। ইউ ব্যাকটেরিয়ার আন্ডারে যে আদর্শ ব্যাকটেরিয়ার গঠনটা আঁকা আছে এটা তোমরা একটু আলাদা করে স্টাডি করে নেবে। এখান থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন আসতে পারে, সেই শর্ট কোয়েশ্চেনগুলো আমি একটা একটা করে বলে যাব। তাছাড়া সারা বোর্ডের মধ্যে বিভিন্ন কি করা আছে না ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন দেখানো আছে। এর একটা আলাদা পোস্ট তোমরা পাবে, যে পোস্টটার মধ্যে তোমরা দেখতে পাবে কি যে কিভাবে ব্যাকটেরিয়াকে শ্রেণীবিন্যাস করা হয়েছে এবং বিভিন্ন ভিত্তিতে অন দ্য বেসিস অফ ডিফারেন্ট টাইপস। দেখো, প্রথমেই আমি তাহলে চলে আসি ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ইউ ব্যাকটেরিয়ার দেহটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা, তাহলে দেখতে পাবে যে কালো বর্ণের দুটো লেয়ার আছে। এই কালো বর্ণের লেয়ারটার নাম কি? কালো বর্ণের লেয়ারটার নাম হলো কোষ প্রাচীর বা সেল ওয়াল। ব্যাকটেরিয়ারও কোষ প্রাচীর থাকে। আমরা আগের দিনই বলেছিলাম যে ব্যাকটেরিয়াকে কেন উদ্ভিদের সাথে তুলনা করা হয়, এর কারণও বোধহয় আমরা জানি। তার কারণ কি না, উদ্ভিদেরও কোষ প্রাচীর থাকে, ব্যাকটেরিয়ারও কোষ প্রাচীর দেখা যায়। এবং ব্যাকটেরিয়ার এই যে প্রোক্যারিওটিক যুক্ত কোষ, তার কারণ হচ্ছে এদের মধ্যে পর্দাবৃত্ত কোষীয় অঙ্গাণু থাকে না, এদের মধ্যে নিউক্লিয়ার থাকে, যেটা একেবারে প্রিমিটিভ জেনেটিক মেটেরিয়াল হিসেবে অ্যালাউ করা হয়। অর্থাৎ এটা প্রোক্যারিওটিক জীব, এটা সর্বাপেক্ষা এটা প্রকৃষ্ট প্রমাণ। তাছাড়া হচ্ছে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতির, আমি এখানে লিখেও দিয়েছি যে 70S প্রকৃতির রাইবোজোম আছে, যেটার লার্জ সাব ইউনিট আর স্মল সাব ইউনিটকে ভাগ করলে দাঁড়ায় 50S আর 30S। আমি পরে ব্যাকটেরিয়ার রাইবোজোম সম্বন্ধে ডিটেলসে পড়াচ্ছি যখন ইউ ব্যাকটেরিয়ার ডিটেলস স্ট্রাকচারটা যাব। তো আমি যেটা বলছিলাম যে ব্যাকটেরিয়াটা তাহলে কি না একটা আদি নিউক্লিয়াসযুক্ত বা প্রোক্যারিওটিক কোষযুক্ত কোষ প্রাচীর সমন্বিত এক কোষে, অর্থাৎ ইউনিসেলুলার এবং ক্ষুদ্রতম সরল প্রকৃতির আণুবীক্ষণিক জীব, সেটাই হচ্ছে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম প্রোক্যারিওটিক বা আদি কোষযুক্ত জীবের অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন করা হয়েছে? ওই যে বললাম পর্দাবৃত্ত কোষীয় অঙ্গাণু নেই, তারপর প্রোক্যারিওটিক যুক্ত নিউক্লিয়াস, অর্থাৎ একেবারে প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস যেটাকে নিউক্লিয়েড বলছে, এবং সর্বোপরি নিউক্লিয়েড আছে। নিউক্লিয়েড কি? নিউক্লিয়েড হচ্ছে ওই যে বললাম প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস। এছাড়া হচ্ছে রাইবোজোম 70S প্রকৃতির। জনন কী ধরনের? বা জনন হচ্ছে অযৌন জনন করে, যৌন জনন করে এবং অঙ্গজ জনন করতেও দেখা যায়।
অর্থাৎ asexual, sexual and vegetative reproduction are found in case of bacteria or eubacteria. Especially asexual reproduction and sexually reproduction found in case of eubacteria. asexual reproduction বা অযৌন জননের মধ্যে আমরা দেখব এন্ডোস্পোর বা অন্তরেণুর মাধ্যমে জনন সম্পন্ন করছে। এছাড়াও দ্বিবিভাজন বা বিভাজন প্রক্রিয়ায় অঙ্গজ জনন সম্পন্ন করতে পারে। যৌন জননের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন এবং কনজুগেশনের কথা। যাই হোক, আর মাইটোটিক সেল ডিভিশন তো হয় না এদের হয় হচ্ছে অ্যামাইটোটিক সেল ডিভিশন। অর্থাৎ আমি বলতে পারি যে কিভাবে মাইটোটিক সেল ডিভিশন না হয়েও অ্যামাইটোটিক সেল ডিভিশনের দ্বারা অর্থাৎ সরাসরি বিভাজনের মাধ্যমে কি হয় না ব্যাকটেরিয়া ভেঙে যায়। সুতরাং আমরা এক্ষেত্রে একটা কথা অবশ্যই উল্লেখ করব যে এই যে ব্যাকটেরিয়ার যে দেহটা, এই ব্যাকটেরিয়ার দেহটার মধ্যে যে যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো আমরা একটু ডিটেলসে পড়ে নিই। কীভাবে পড়ব? প্রথমেই দেখো, ব্যাকটেরিয়াকে তো উদ্ভিদ বলার কারণ আমি বলেইছি যে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে থাকে এবং কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদের মতো কিন্তু সেলুলোজ দ্বারা নির্মিত নয়, বরং এটা কি দ্বারা নির্মিত? এটা মিউকোস পলিস্যাকারাইড বা পেপটাইড ও গ্লাইক্যান দ্বারা নির্মিত। এই যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা যে দেখলাম যে ধরো এই মানে এরা সালোক সংশ্লেষ সক্ষম, কারণ ব্যাকটেরিয়া, বহু ব্যাকটেরিয়ার মধ্যে ক্লোরোফিল আছে। যেমন ধরো আমি বলতে পারি ক্লোরোব্যাকটেরিয়াম বা ব্যাকটেরিওভিরিডিন বা রোডোস্পাইরিলাম, এই ধরনের ব্যাকটেরিয়াগুলোর মধ্যে থেকে আমরা দেখতে পাবো যে এদের দেহে ক্লোরোফিল আছে, অর্থাৎ এরা সালোক সংশ্লেষে সক্ষম, অর্থাৎ এরা স্বভোজী অটোট্রফিক নিউট্রিশন ডিল করে। সুতরাং আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়া নিজেদের খাদ্য নিজেরাও তৈরি করতে পারে, অর্থাৎ তারা স্বভোজী ব্যাকটেরিয়া। এছাড়াও আমরা দেখব কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া আছে যারা রাসায়নিকভাবে সংশ্লেষ করে। এরপরে আমরা যে জায়গাটা চলে আসছি সেটা কি না, এই যে ধরো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা বললাম নীলাভ সবুজ শৈবাল কোষ প্রাচীরের মধ্যে থাকে বা পেপটাইড ও গ্লাইকেন উপাদান থাকে, এগুলো তো সবই আমরা বলতে পারি যে কোষ প্রাচীর থাকার দরুনই এই স্ট্রাকচারগুলো পাচ্ছি। তাহলে এই স্ট্রাকচারগুলোর জন্যই উদ্ভিদের সাথে তুলনা করা যেতে পারে। আবার উদ্ভিদেরও যেমন অঙ্গজ জনন সম্পন্ন হয়, ঠিক তেমনিভাবে ব্যাকটেরিয়ার দেহেও অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন সম্পন্ন হয়। এরপরে আমরা যে জায়গাটা চলে আসছি যে এই যে যেটা বলছিলাম যে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর কালো লেয়ার দিয়ে দুটো দেখানো আছে, এই কালো লেয়ার দিয়ে যে সেল ওয়ালটা দেখানো আছে এটা প্রকৃতপক্ষে কিন্তু কোষ প্রাচীর প্রাথমিক অবস্থায় থাকে না। প্রথম দিকে তাহলে কি অবস্থা থাকে? প্রথম দিকে যেটা থাকে ভালো করে দেখে নাও, এটা স্লাইম স্তর বা স্লাইম লেয়ার রূপে থাকে। এই যে দুটো কালো লেয়ার, এই কালো লেয়ারটা স্লাইম স্তর রূপে থাকে। দেখো এখানে লেখাও আছে স্লাইম লেয়ার কালো দিয়ে, স্লাইম লেয়ার বা সেল কোট। এই স্লাইম লেয়ার বা সেল কোট প্রতিকূল পরিবেশে এসে কী করে না পূর্ণ একবারে রিজিড সেল ওয়াল গঠন করে। অর্থাৎ আমরা বলতে পারি প্রাথমিক অবস্থায় স্লাইম স্তর জেলি জাতীয় পদার্থ টাইপের বা একটা থকথকে পদার্থ টাইপের থাকে, জেলি লাইক সাবস্টেন্স দিয়ে তৈরি হয়। কিন্তু প্রতিকূল পরিবেশে আন্ডার আনফেভারেবল কন্ডিশন, when it goes under unfavorable condition, the cell wall turns into the slime layer turns into cell coat, অর্থাৎ কোষ প্রাচীরে রূপান্তরিত হয়। এইবার কোষ প্রাচীর আর সেল মেমব্রেন, অর্থাৎ দেখো যেটা উপরে সবুজ রঙের দিয়ে দেওয়া আছে, এই সেল ওয়াল আর সেল মেমব্রেনের মধ্যে একটা গ্যাপ আছে, সেটাকে বলা হচ্ছে পেরিপ্লাজমিক লেয়ার বা পেরিপ্লাজমিক লেয়ার। এইটা হচ্ছে জেলি জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়। এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আমরা পরে পড়বো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একান্তভাবে দৃশ্যমান হয় এই পেরিপ্লাজমিক লেয়ার। আর এই যে স্লাইম লেয়ার বা সেল কোট, তাহলে আমরা কি বলতে পারি? স্লাইম লেয়ার বা সেল কোট যেটা পরবর্তীকালে কোষ প্রাচীর রূপান্তরিত হচ্ছে, এটা মেনলি কি দিয়ে তৈরি হয় না পেপটাইডোগ্লাইক্যান বা মিউকোপলিস্যাকারাইড। দরকার হলে আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে যে পেপটাইডোগ্লাইক্যান বা মিউকোপলিস্যাকারাইড। ব্যাকটেরিয়াল সেল ওয়াল মেনলি তৈরি হচ্ছে কি দিয়ে না পেপটাইডোগ্লাইক্যান বা তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ মিউকোপলিস্যাকারাইড। মিউকোপলিস্যাকারাইড বা পেপটাইডোগ্লাইক্যান দিয়ে তৈরি হয়। এই পেপটাইডোগ্লাইক্যান মূলত বহু শর্করা বা পলিস্যাকারাইড দিয়ে তৈরি। এছাড়াও প্রোটিন, লিপিড এই উপাদানগুলো অবস্থান করছে। পেপটাইডোগ্লাইক্যানের আবার ভাগ করলে কেমিক্যাল অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাবো যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর দুটো উপাদান দিয়ে তৈরি, তথা মিউকোপলিস্যাকারাইড বা পেপটাইডোগ্লাইক্যান। কী কী না N অ্যাসিটাইল গ্লুকোসামাইন আর N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। বইতে পাবে
N for capital N, N অ্যাসিটাইল, আমি পরিষ্কার করে লিখে দিচ্ছি, N অ্যাসিটাইল গ্লুকোসামাইন, এবং আরেকটা হচ্ছে N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। N অ্যাসিটাইল গ্লুকোসামাইন এবং N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড দিয়ে ব্যাকটেরিয়ার এই পেপটাইডোগ্লাইকেন বা মিউকোপলিস্যাকারাইড এইটা তৈরি হয়, যেটা কোষ প্রাচীরের মূল উপাদান রূপে গণ্য হয়। এবং আমরা দেখতে পারবো যে এই যে একটু আগে বললাম যে দু রকমের যে অ্যামাইনো শর্করা অর্থাৎ গ্লাইসিন বা গ্লুকোসামাইন এবং ওদিকে অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এইগুলো মেনলি থাকে। অর্থাৎ পেপটাইডে অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড, ডাই অ্যামাইনো পালমিনোইক অ্যাসিড, গ্লাইসিন, এই অ্যামাইনো অ্যাসিডগুলোরও উপস্থিতি পাওয়া গেছে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই উপাদানগুলো কোষ প্রাচীরের প্রায় 90%ই দখল করে থাকে, whereas গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু মিউকোপেপটাইড কোষ প্রাচীর 10%, অনলি 10% থাকে। এর বাইরের অংশ মূলত লাইপোপলিস্যাকারাইড থাকে বা লাইপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। এবং আমি একটু আগেই বললাম পেরিপ্লাজমিক স্তর উপস্থিত। এইবার এই যে কোষ প্রাচীরের যে প্রথম প্রাথমিক অবস্থায় যে এটা ওই তোমার মেনলি কী বলে স্লাইম লেয়ার বা ক্যাপসুল যেটাকে আমরা বলছিলাম, সেই স্লাইম লেয়ার বা ক্যাপসুল যখন থাকছে তখন এর বিশেষ কিছু ফাংশন আছে। অর্থাৎ আমরা যেমন দেখতে পাবো রিহাইড্রেশন, অর্থাৎ পুরো জল যোজনে সাহায্য করে। এছাড়া বাইরে থেকে ব্যাকটেরিয়া, আমরা জানি সেল ওয়ালের কাজ কি, সেল ওয়ালের কাজ হচ্ছে বাইরের থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা। whereas আমরা দেখতে পাবো এই যে ধরো ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের দেহের মধ্যে বা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মধ্যে ফ্যাগোসাইটোসিস করবার জন্য উপাদান আছে। অর্থাৎ এখানে আমরা দেখব অ্যান্টিটক্সিন বা অ্যান্টিবায়োটিক দিলে তাকে রোধ করার ক্ষমতাও আছে। যেমন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সে অন্যান্য অণুজীব বা তার যারা শত্রু তাকে ধ্বংস করতে পারে বা এনগালফ করতে পারে, ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাবো যে এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আবার একইভাবে অ্যান্টিবায়োটিককেও রেজিস্ট করতে পারে। সুতরাং এটা তার প্রকৃতপক্ষে প্রোটেক্টেড ওয়াল হিসাবে কাজ করে। ব্যাকটেরিয়ার শুষ্কতা এবং যে হঠাৎ করে ডেরিসেন্ট হয়ে পড়া বা বাইরের দিক থেকে যে শুষ্কতাটা, সেটাকেও প্রতিহত করতে সাহায্য করে এই ব্যাকটেরিয়াল সেল ওয়াল। তাহলে আমরা দেখতে পেলাম ব্যাকটেরিয়াল সেল ওয়ালের উপাদান এবং ব্যাকটেরিয়াল সেল ওয়াল কী কী কাজ করে। তারপর আমি বলেছি পেরিপ্লাজমিক স্তর, যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তথা ইকোলাইয়ের ক্ষেত্রে দেখা যায়। এবং এছাড়া আমি আরও কিছু উল্লেখ করতে পারি যে এই যে কোষ পর্দা, এই কোষ পর্দাকে যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে দেখতে পারো একটা জায়গায় সারফেস এরিয়া বাড়াবার জন্য সবুজ বর্ণের করা আছে। এই সারফেস এরিয়াটা আঙুলের মতো ভাঁজ খেয়েছে, এই সারফেস এরিয়াটা আঙুলের মতো ভাঁজ খেয়েছে। এই সবুজ বর্ণের লেয়ারটা, এইটাকে কি বলছি, কোষ পর্দা বা সেল মেমব্রেন। এবং যেখানে ভাঁজ খেয়েছে এটাকে আমরা বলছি মেসোজোম। দেখো উপর দিকে লেখা আছে মেসোজোম। তাহলে মেসোজোমের কাজ কি? মেসোজোমের কাজ হচ্ছে মেনলি এটি হচ্ছে ব্যবধায়ক প্রাচীর বেষ্টিত এবং শ্বসনে সাহায্যকারী উৎসেচকগুলিকে ধারণ করে। সুতরাং আমরা বলতেই পারি এই যে মেসোজোমের কাজ কি? মেসোজোম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ব্যবধায়ক প্রাচীর বেষ্টিত, যেটা কিনা জেনেটিক মেটেরিয়াল অর্থাৎ নিউক্লিয়েডের সাথে যুক্ত হয়ে একটা সেপ্টাম গঠন করতে পারে। আর অপরদিকে আমরা বলতে পারি ওই শ্বসনে সাহায্যকারী যে উৎসেচকগুলো, সেই শ্বসনে সাহায্যকারী উৎসেচকগুলোকে ধারণ করতে সহায়তা করে। সুতরাং এটা আমরা বলতে পারি রেসপিরেটরি স্যাক। আর আমরা জানি যত সারফেস এরিয়া বাড়বে বা যত পৃষ্ঠতল বাড়বে তত বেশি পরিমাণ শ্বসনকারী উৎসেচকগুলিকে সংবন্ধন করতে পারবে এবং এরা মেনলি অবায়ুজীবী পরিবেশে এবং বায়ুজীবী পরিবেশে ব্যাকটেরিয়াকে প্রয়োজনীয় অক্সিজেন বা শ্বসনে সাহায্যকারী বিভিন্ন উৎসেচকগুলিকে সরবরাহ করে থাকে। এই মেসোজোমের আর একটা নাম হচ্ছে কন্ড্রিয়েট। সুতরাং লিখে রাখবে হোয়াট ইজ কন্ড্রিয়েট বা কন্ড্রিয়েট কি? ক দন্তে ন, ডয়রফলা হর্ষই, ও 29 তয়কা ড, কন্ড্রিয়েট, CHONDRIOID, কন্ড্রিয়েট। তাহলে মেসোজোম ক্ষেত্রে আমরা দেখলাম এইরকমভাবে যে শ্বসনে সাহায্য করে থাকে। এরপর আমরা চলে আসি
এই যে সাইটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজম মানে হচ্ছে কোষ পর্দার মধ্যেকার যে জেলি জাতীয় কোলয়েডীয় পদার্থ দ্বারা তৈরি বিভিন্ন যে অংশটা দেখা যায়, এর মধ্যে সঞ্চিত পদার্থ হিসাবে আমরা দেখতে পাবো ভলিউটিন দানা বা ভলিউটিন গ্র্যানিউলসের কথা আমরা দেখতে পাবো। তাছাড়া দেখতে পাবো লোহা বা ম্যাগনেসিয়াম পেকটেটের বিভিন্ন অংশসমূহ, এবং আমরা দেখতে পাবো যে সালফার, লৌহ, ম্যাগনেটাইট প্রভৃতি দানাও তার মধ্যে থাকবে। গ্লাইকোজেন ছাড়াও পিবিএইচ বা পলিবিটা হাইড্রক্সিবিউটারিক অ্যাসিড, পলিবিটা হাইড্রক্সিবিউটারিক অ্যাসিড নামকও দানা আমরা এখানে লক্ষ্য করতে পারবো। এছাড়াও আছে প্রশমিত ফ্যাট কণিকা। সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখব সঞ্চিত খাদ্যবস্তু হিসেবে সায়ানোফাইসিয়ান শ্বেতসার বা সায়ানোফাইসিয়ান স্টার্চ আছে। এটা কার ক্ষেত্রে দেখলাম না, নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে। এছাড়া আমরা আরও কিছু জিনিস উপলব্ধি করতে পারবো, অর্থাৎ লিপিড বটিকা বা প্রোটিন দানা, এইগুলো একান্তভাবে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে অবস্থান করছে। অর্থাৎ ব্যাকটেরিয়ার দেহের যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমের মধ্যে এই কিছু সঞ্চিত খাদ্যবস্তু ছাড়াও আরও বেশ কিছু অজৈব আয়নও অবস্থান করছে। যেমন আমরা দেখব ক্যালসিয়াম কার্বনেট, সালফার, তারপর এইগুলো তো অজৈব আয়ন হিসাবে আমরা দেখব। এছাড়াও এর মধ্যে আছে, দেখবে আমি নীল রং দিয়ে করে রেখেছি, সেটা হচ্ছে, আমি আরেকবার ফোকাস করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখে নাও যে ব্যাকটেরিয়াটার দেহের মধ্যে নীল বর্ণ দিয়ে যেটা দেখানো আছে, সেখানে লেখা আছে ক্রোমাটোফোর। এই ক্রোমাটোফোর কি? ক্রোমাটোফোর আসলে হচ্ছে সালোক সংশ্লেষে সাহায্যকারী বিভিন্ন রঞ্জক পদার্থের আধার, অর্থাৎ ইট রিজার্ভস different photosynthetic pigment. Those bacteria are able to photosynthesis, they reserve photosynthetic pigments inside this chromatophore. ক্রোম মিন্স রং বা বর্ণ, এবং আমরা বলতে পারি বা আমরা উল্লেখ করতে পারি এই ব্যাকটেরিয়ার মধ্যে যে ক্লোরোফিল থাকে, ব্যাকটেরিয়া ক্লোরোফিল বা সালোক সংশ্লেষকারী এ ক্লোরোফিল বি, এরকম কিছু রঙিন পদার্থ, তার মধ্যে অবশ্যই আমরা বলতে পারি ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, ক্যারোটিন, এগুলো আমরা উল্লেখ করতে পারি। অর্থাৎ সালোক সংশ্লেষকারী পদার্থ ওই ক্রোমাটোফোর নামক অংশের মধ্যে আবদ্ধ থাকে। তাই এটিকেও আমরা পাই ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে। এছাড়া আমরা পাবো হচ্ছে এর মধ্যে বিভিন্ন ইলেকট্রন ক্যারিয়ার্স। আমরা জানি সাইটোক্রোম অক্সিডেজ বা সাইটোক্রোম, তারপর বিভিন্ন ইলেকট্রোপ্লাস্টোসায়ানিন, প্লাস্টোকুইনন, এগুলো হায়ার অর্গানিজমের ক্ষেত্রে দেখা যায়। এখানেও আমরা বেশ কিছু ইলেকট্রন ক্যারিয়ার পাবো যারা ইলেকট্রনকে বহন করতে সক্ষম। মনে রাখতে হবে, আমাদের উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের ক্ষেত্রে যেমনভাবে কোষ পর্দার ভেতরে সাইটোপ্লাজমের মধ্যে ভ্যাকুয়াল থাকে, এখানে কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে ভ্যাকুয়াল থাকে না, বরং তার জায়গায় গ্যাস ভ্যাকুয়াল থাকে। অর্থাৎ সেটা গ্যাস এনরিচড বা গ্যাস ফিল্ড একটা স্যাক বলতে পারি। কিন্তু আমাদের উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাই যে ভ্যাকুয়াল আছে, কোষ গহ্বর আছে, এবং কোষ গহ্বরের মধ্যে বিভিন্ন খাদ্যবস্তুগুলো সঞ্চিত অবস্থায় থাকতে পারে, সেইটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। সঞ্চিত খাদ্যবস্তু হোক বা কিছু এরগ্যাস্ট্রিক ম্যাটেরিয়ালস হোক, সব কিছু ওই গহ্বরের মধ্যে থাকে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে গ্যাস ভ্যাকুয়াল দেখা যায়। এরপরে আমি চলে আসছি যে জায়গাটা, সেটা হচ্ছে রাইবোজোম। দেখো, ব্যাকটেরিয়ার রাইবোজোম 70S প্রকৃতির। আমি আগেই বলেছি, যেহেতু এটা প্রোক্যারিওটিক কোষ, তাই এর রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতি। আর 70S প্রকৃতি মানে দু ধরনের সাব ইউনিট থাকবে, একটা হচ্ছে লার্জ সাব ইউনিট, একটা হচ্ছে স্মল সাব ইউনিট। লার্জ সাব ইউনিটটা কোনটা না 50S, আর স্মল সাব ইউনিট কোনটা 30S। এদের মধ্যে আমরা আবার দেখব এই লার্জ সাব ইউনিট বলো বা স্মল সাব ইউনিট বলো, এরা মেনলি আরএনএ বা রাইবোজোমাল আরএনএকে স্টোর করে। অ্যাকচুয়ালি রাইবোজোমাল আরএনএই কিন্তু রাইবোজোমের প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী থাকে। তাহলে আমরা দেখতে পাবো এই যে আরএনএ বা রাইবোজোমাল আরএনএর ক্ষেত্রে মেনলি যে সলিউবল আরএনএগুলো থাকে, সেগুলো কি কি না 23S, 5S এবং 16S। এদের মধ্যে যে 30S সাব ইউনিট অর্থাৎ স্মল সাব ইউনিট, তার মধ্যে 16S আরএনএ থাকে, যেটা আবার 21টা প্রোটিন দিয়ে তৈরি হয়। আমরা জানি প্রোটিনের গঠনগত একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে দেখে রাখো, এই 16Sটা হচ্ছে 30S সাব ইউনিটের মধ্যে। অর্থাৎ রাইবোজোম আমরা জানি দুটো বাটির মতো এরকম, একটা ছোট বাটি, একটা বড় বাটি।
বড় বাটিটার ক্ষেত্রে আমরা কি বলছি 50s সাব ইউনিট, আর ছোট বাটিটার ক্ষেত্রে বলছি 30s সাব ইউনিট। যেহেতু এটা প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম, তাই 70s প্রকৃতির রাইবোজোম। এদের মধ্যে রাইবোজোম কী কী দিয়ে তৈরি হয়? রাইবোজোম আমরা দেখছি এস আর আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে। আসলে আরএনএ থেকেই তো প্রোটিন সংশ্লেষ হয়, এই তার পেছনে ব্যাকগ্রাউন্ড রিজন। দেখো লক্ষ্য করে যে 16s আরআরএনএ যেটা আছে সেটা হচ্ছে 30s এর মধ্যে পাওয়া যাচ্ছে। আমি একবার ফোকাস করে দেখিয়ে দিচ্ছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 16s আরআরএনএর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 30s অর্থাৎ মানে 30s সাব ইউনিটটায় 16s আরআরএনএ থাকছে এবং সেখানে 21টা প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে। আর ওয়্যারঅ্যাজ যেটা 50s তার ক্ষেত্রে দেখো 23s আর 5s এই আরএনএগুলো থাকছে, সলিউবল রাইবোজোমাল আরএনএগুলো থাকছে, এইগুলো দিয়ে তৈরি হচ্ছে। রাইবোজোমটাকে যদি সেন্ট্রিফিউজ করা হয় তাহলে আমরা এরকমভাবে আলাদা আলাদা করে জিনিসগুলোকে অনুধাবন করতে পারব। এবার ইকোলাই ক্ষেত্রে আমরা জানি ইকোলাই হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এস্চেরিচিয়া কোলাই আমাদের অতি পরিচিত নাম, এবং ইকোলাই কিন্তু ব্যাকটেরিয়া হিসাবে আমাদের বিভিন্ন রিসার্চ পারপাসেও লাগে। ইকোলাইয়ের ক্ষেত্রে দেখা গেছে এই ধরনের কম্বিনেশন বা রাইবোজোমাল কম্বিনেশন উপস্থিতি, রাইবোজোমাল কম্বিনেশনের উপস্থিতি দেখা গেছে। এরপরে যে জায়গাটা আমরা চলে আসছি, এতক্ষণ আমরা বলছিলাম যে আরআরএনএ অর্থাৎ রাইবোজোম। এই রাইবোজোমের ক্ষেত্রে যখন অনেকগুলি রাইবোজোম একত্রে অবস্থান করে, অর্থাৎ ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো রাইবোজোম পরস্পর এক সূত্রে আবদ্ধ আছে, তখন তাকে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। প্রশ্ন লিখে রাখবে পলিরাইবোজোম কি বা পলিজোম কি। পলি মানে হলো বহু, অনেক, যেখানেই দেখবে পলি, পলি কথাটা মানে হচ্ছে অনেক, তাহলে অনেকগুলি রাইবোজোম যখন একত্রে অবস্থান করছে এবং সে এমআরএনএ প্রডিউস করতে পারে, অর্থাৎ এক্ষেত্রে পলিজোম বা পলিরাইবোজোম মানে হচ্ছে প্রোক্যারিওটিক কোষ তথা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে যখন অনেকগুলি রাইবোজোম সংঘবদ্ধভাবে অবস্থান করে, অবশ্যই 70s রাইবোজোম সংঘবদ্ধভাবে অবস্থান করে, তখনই তাকে বলা হয় পলিজোম বা পলিরাইবোজোম। আমি দরকারে ছবিতে একবার ফোকাস করে দিচ্ছি কোন জায়গাটা দেখানো আছে। মনে রাখবে শুধু যে পলিরাইবোজোম নয়, আবার সিঙ্গেল রাইবোজোমও দেখা যায়। দেখো আমি এখানে সিঙ্গেল রাইবোজোমও দেখিয়ে রেখেছি। এই যে দেখো লাল লাল রঙের দুটো জিনিস দেখানো আছে, এটা একটা আর এটা একটা, তলায় লেখা আছে রাইবোজোম। সুতরাং এইগুলোই যখন একত্রে পাশাপাশি অবস্থান করবে তখন তাকে বলছি পলিরাইবোজোম। আর এখানে দেখো ভলিউটিন গ্র্যানুলস বা বিভিন্ন অজৈব আয়নগুলো দেখানো আছে যেগুলো থাকে এর মধ্যে উপস্থিত। এবার চলে আসি আমরা এর জেনেটিক মেটেরিয়াল। জেনেটিক মেটেরিয়ালের মধ্যে দেখো এখানে সূত্রাকার একটা অংশ বা দেহ দেখা যাচ্ছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিউক্লিয়য়েড। আমি একটু আগেই তোমাদের বললাম যে নিউক্লিয়য়েড জিনিসটা কি। নিউক্লিয়য়েড হচ্ছে প্রিমিটিভ টাইপ অফ ডিএনএ দ্যাট ফাউন্ড ইন প্রোক্যারিওটিক সেল। এই নিউক্লিয়য়েডের ক্ষেত্রে কিন্তু আমাদের মতো সুগঠিত ডিএনএ স্ট্রাকচার থাকে না, কিন্তু প্রসঙ্গক্রমে বলা যায় যে এর মধ্যে কিন্তু বিভিন্ন নাইট্রোজেনাস বেসগুলো থাকে, অর্থাৎ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন ছাড়াও 6 মিথাইল অ্যামাইনো পিউরিন বলো, অথবা আমি বলতে পারি সাইটোসিনের মধ্যে বলতে পারি 5 মিথাইল সাইটোসিন, এইগুলো কিন্তু উপস্থিত থাকতে পারে। সুতরাং এই যে নিউক্লিয়য়েড, এই নিউক্লিয়য়েড যেহেতু জেনেটিক বস্তুকে রিজার্ভ করছে বা কনজার্ভ করছে, তাই আমি বলতে পারি এই জেনেটিক বস্তুগুলোর ক্ষেত্রে কিন্তু জিনোফোর বলা হয়। অর্থাৎ নিউক্লিয়য়েডেরই আর একটা নাম হচ্ছে জিনোফোর। ফোর মানে বিয়ারিং, PHORE, আর জিনের সাথে ফোর কথাটা লিখে দিলেই হয়ে যাবে, মানে জিনো, GENO, জিনো ফোর, PHORE, জিনোফোর। তাহলে কাকে জিনোফোর বলা হয়? না ওই যে নিউক্লিয়ারটা আছে, ওই নিউক্লিয়ারটা আমি লিখে দিয়েছি, ওখানে আমি দরকারে লিখেও দিচ্ছি আরেকবার যে নিউক্লিয়ারটা কি বলা হয়? জিনোফোর। তাহলে আমি দেখলাম জিনোফোর জিনিসটা কি। খুব সহজভাবে যদি ব্যক্ত করা যায় তাহলে আমরা উল্লেখ করব এখানে যে দেখো জিনোফোর কোনটা, তাহলে এইটা হচ্ছে জিনোফোর। দেখো তলায় লিখেও দিয়েছি জিনোফোর বলে, আমি লিখেও দিয়েছি এখানটায় জিনোফোর বলে লিখে দিয়েছি। তাহলে এবার দেখো লক্ষ্য করে যে এই যে জিনোফোরটা আছে, এই জিনোফোর প্রকৃতপক্ষে কী করছে না জেনেটিক মেটেরিয়ালকে স্টোর করছে, যেটা কি না ব্যাকটেরিয়াল কনজুগেশনের ক্ষেত্রে এক দেহ থেকে অন্য দেহ, অর্থাৎ যে ডোনার সে কাকে দিচ্ছে, যে রিসিপিয়েন্ট। অর্থাৎ দু ধরনের ব্যাকটেরিয়াল স্ট্রেন, একটা হচ্ছে F+, একটা হচ্ছে F-। আমি তলার দিকে লিখেও রেখেছি
এফ প্লাস এবং এফ মাইনাসকে, এই যে দেখো এফ প্লাস ব্যাকটেরিয়া এফ মাইনাস ব্যাকটেরিয়াকে তার নিউক্লিয়ারটা ট্রান্সফার করে দেয়। অর্থাৎ এই নিউক্লিয়ারটা অর্থাৎ যেটা জিনোফোর বলছি, যার মধ্যে জেনেটিক মেসেজ আছে, সেটা এক ব্যাকটেরিয়াল স্ট্রেন থেকে আরেক ব্যাকটেরিয়াল স্ট্রেনের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এরপরে আমি যে জায়গাটা চলে আসছি সেটা হচ্ছে আরেকটা জেনেটিক মেটেরিয়াল, যেটা আমাদের এই নিউক্লিয়েট বা এই রকম প্রিমিটিভ টাইপ অফ জিনোফোর ছাড়াও আরেকটা অংশ দেখা যায়, সেটা হচ্ছে গোল সার্কুলার ডিএনএ। দেখো চক্রাকার, এই চক্রাকার নগ্ন ডিএনএটাকে বলা হয় প্লাজমিড ডিএনএ। এই প্লাজমিড কিন্তু ট্রান্সফরমেশন পর্যায়েও কাজে লাগে, আবার ট্রান্সডাকশনের ক্ষেত্রেও কাজে লাগে। প্রকৃতপক্ষে ব্যাকটেরিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে এই প্লাজমিড ভেক্টরের মাধ্যমে অবশ্যই অন্য ব্যাকটেরিয়াতে যেতে পারে। ভেক্টর এখানে ব্যাকটেরিওফাজ হতে পারে, ট্রান্সডাকশন প্রক্রিয়ায় সাহায্য করে। এই প্লাজমিড একটা ভেক্টর হিসেবে যেহেতু কাজ করে, তাই এটাও একটা জেনেটিক মেটেরিয়াল। অর্থাৎ প্লাজমিড কি বলতে হবে যে ব্যাকটেরিয়ার দেহে নিউক্লিয়ার ছাড়াও যে অপর একটি চক্রাকার ডিএনএ দেখা যায়, যা পরবর্তীকালে প্রোফাজ গঠনেও সাহায্য করে, তাকেই বলা হয় প্লাজমিড। এরপরে আমরা চলে আসছি প্লাজমিডের পরে যে জায়গাটায়, সেটা হচ্ছে সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত আরও বেশ কিছু অংশ। সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত আরও বেশ কিছু অংশের মধ্যেই আমরা পাবো ওই ফ্লাজেলামটার একেবারে বেসাল বডিকে। অর্থাৎ ফ্লাজেলাম মানে কি? ফ্লাজেলা দেখো এখানে ল্যাজের মতো একটা বেরিয়ে এসছে লম্বা, এই ল্যাজটার যেখানে উৎপত্তি, যেটাকে আমরা বলছি বেসাল বডি, অর্থাৎ একেবারে ভিতর দিকে প্রথিত অবস্থায় বা এমবিডেড অবস্থায় আছে। এই যে ফ্লাজেলামের তিনটি অংশ দেখা যায়, ফ্লাজেলামের যে তিনটে অংশ সেগুলো কি কি আমি দেখিয়ে দিচ্ছি। ফ্লাজেলামের তিনটে অংশের মধ্যে কি কি তোমরা উল্লেখ করতে পারবে। যেমন দেখো এই যে জায়গাটা একেবারে ভেতরে আছে, অর্থাৎ যেটা কোষ পর্দার মধ্যে ডিপলি এমবিডেড, সেখানে আছে বেসাল বডি। তাহলে আমরা এখানে লিখতে পারি বেসাল বডি। তারপরে যেটা পেরিপ্লাজমিক স্তরের মধ্যে আছে এবং কোষ প্রাচীরের মধ্যে আছে, সেটা হচ্ছে হুক। অর্থাৎ আমি বলতে পারি যে এই ফ্লাজেলামটার তিনটে অংশ। কি কি? ফ্লাজেলামটার তিনটে অংশ হচ্ছে, একটা হচ্ছে আমি বলবো, ধরো এই তলার দিকে আমি লিখছি, ধরো একটা হচ্ছে বেসাল বডি, একটা হচ্ছে বেসাল বডি, একটা হচ্ছে হুক, আর আরেকটা কি? আরেকটা হচ্ছে সূত্রাকার ফিলামেন্টাস বডিটা। অর্থাৎ যেটা আমরা বলতে পারি একেবারে সামনের দিকে হুইপ লাইক স্ট্রাকচার, সেটা হচ্ছে অবশ্যই কি না ফিলামেন্ট। মানে একবারে নিচের দিকে হচ্ছে বেসাল বডি, তারপরে হচ্ছে হুক যেটা ডিপলি এমবিডেড ইনসাইড দ্য সেল ওয়াল, আর তারপরে উপরের অংশ যেটা এরকম হুইপ লাইক ল্যাশ লাইক স্ট্রাকচার, সেটা কি না ফ্লাজেলাম, বা এটাকে আমরা বলতে পারি ফিলামেন্ট, সরি ফ্লাজেলাম না ফিলামেন্ট, ফিলামেন্টাস স্ট্রাকচার। এরপরে আমরা দেখব যে এই ফ্লাজেলা ছাড়াও এই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম, দেখো আমি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে সবুজ এবং লাল দিয়ে ডিনোট করেছি। তোমরা যদি ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করো তাহলেও দেখতে পাবে সবুজ এবং লাল দিয়ে ডিনোট করা সূক্ষ্ম সূক্ষ্ম কিছু অংশ। এইগুলো প্রকৃতপক্ষে পিলি বা ফিমব্রি। পিলি আবার দুই প্রকার হয়, একটাকে বলে সেক্স পিলি আর একটাকে বলে অঙ্গজ পিলি। কোনটা কি আমি সেটা ব্যাখ্যা করে দিচ্ছি। আগে বোঝো যেগুলো মেনলি হচ্ছে তোমার রোঁয়া রোঁয়া যেগুলো আছে সেগুলোকে পিলি বা ফিমব্রি বলে। বেসিক্যালি একটা হচ্ছে আকারে দেখো বড় আকারে, আর একটা দেখো ছোট আকারে। তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে যে বড় আকারের আর ছোট আকারের কোনগুলো এবং এদের কাজ। দেখো পিলি বা ফিমব্রি এগুলো পিলিন প্রোটিন দিয়ে তৈরি হয়। পিলি বা ফিমব্রি অ্যাকচুয়ালি অনেক কাজে লাগে, বিশেষ করে কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সারা গায়ে এই ধরনের স্ট্রাকচার দেখা যায়। এবং পিলি বা ফিমব্রির উপস্থিতি কিন্তু প্লাজমিডের দ্বারা জিন স্থানান্তরিত হতে পারে একটা ব্যাকটেরিয়ার দেহ থেকে আর একটা ব্যাকটেরিয়ার দেহে। এই যে বললাম, একটাকে বললাম সেক্স পিলি আর একটাকে বললাম অঙ্গজ পিলি। মনে রাখবে এই যে অঙ্গজ পিলি কী করে না অ্যাঙ্কারিংয়ে সাহায্য করে। অর্থাৎ দুটো ব্যাকটেরিয়া পাশাপাশি একটার সাথে আরেকটায় আঁকড়ে ধরতে সাহায্য করবে যৌন জননের সময়। এটা কি? এটা হচ্ছে অঙ্গজ পিলি অর্থাৎ ভেজিটেটিভ পিলি। আর সেক্স পিলি কোনগুলো?
যেগুলো যৌন জননে অর্থাৎ ওই একটা ব্রিজ লাইক স্ট্রাকচার হিসেবে কাজ করবে, অর্থাৎ একটা ব্যাকটেরিয়াল স্ট্রেনের ডিএনএ বা নিউক্লিয়েটকে সরাসরি অন্য ব্যাকটেরিয়াল স্ট্রেনে স্থানান্তরিত করবার জন্য যে পিলি কাজ করে, সুতরাং একটা ব্রিজ লাইক স্ট্রাকচার হিসেবে কাজ করে সেক্স পিলি। মনে রাখতে হবে এই অঙ্গজ পিলিগুলো যেহেতু অ্যাঙ্কারিংয়ে সাহায্য করে তাই এগুলো বেশ বড় বড় হয় এবং সেক্স পিলিগুলো একটু ছোট আকারের হয়। তাহলে মোটামুটি আমরা দেখে নিলাম যে পিলি বা ফিমরি কীভাবে ব্যাকটেরিয়ার অ্যাঙ্কারিংয়ে এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন পার্টে হেল্প করে। সুতরাং আমরা এখান থেকে দেখে নিলাম যে একটা আদর্শ ব্যাকটেরিয়াতে কী কী স্ট্রাকচার থাকতে পারে, কী কী পদার্থ সঞ্চিত থাকতে পারে এবং তার ডিটেলড ভিভিড স্ট্রাকচার। এরপর আমরা যেটা চলে আসি সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার জনন। দেখো ব্যাকটেরিয়ার জননটা এইখানে করা আছে। ব্যাকটেরিয়ার জনন বলতে কী করা আছে দেখো, 3 ধরনের জনন হয়, অঙ্গজ, অযৌন এবং যৌন। অঙ্গজ মানে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অযৌন মানে আসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং যৌন জনন মানে হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখো তার প্রত্যেকটা জিনিস আমি একবারে ভিভিডলি দেখিয়েও দিয়েছি, ডেসক্রিপটিভলি দেখিয়ে দিয়েছি। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রত্যেকটা জিনিসকে একেবারে এখানে সাম আপ করা আছে। সুতরাং তোমাদের এই জিনিসটা দেখলে একেবারে পরিষ্কার হয়ে যাবে কোনটা কি এবং তার সার্বিক আউটলাইন বা আউটলাইন একটা ব্রিফ নলেজ আমি এখন তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো অঙ্গজর ক্ষেত্রে বা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের ক্ষেত্রে 3 ধরনের ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়। কী কী? দ্বিবিভাজন বা বাইনারি ফিশন, খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন এবং মুকুলোদ্গম বা বার্ডিং। আমরা যেমন হাইড্রার ক্ষেত্রে দেখেছি, তারপর তোমার ইস্টের ক্ষেত্রে দেখেছি কোরকোদ্গম হয়, ঠিক তেমনি এখানেও মুকুলোদ্গম বা বার্ডিং হয়। এক্ষেত্রে আমরা দেখব দ্বিবিভাজন মানে কি, ময়দার লেচির মতো ধরো সাপোজ একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াটা মাঝখান থেকে আস্তে আস্তে আড়াআড়িভাবে ভেঙে গেল। আমি তোমাদের বলছি যে এইখানে ধরো একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া দেহের মধ্যে এরকমভাবে নিউক্লিয়ারটা আছে, এই ব্যাকটেরিয়াটা আস্তে আস্তে কি করছে না ভেঙে যাচ্ছে। কীরকমভাবে ভাঙছে দেখো, লক্ষ্য করো, ময়দার লেচি বা আটার লেচি যেরকমভাবে হয়ে যায়, সেগ্রিগেট হয়ে যায়, ঠিক সেইরকমভাবে এই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। দেখো মাঝখান থেকে তারপরে পুরো দুটো ডটার সেল তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটো আলাদা আলাদা ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাচ্ছে। 2 ডটার ব্যাকটেরিয়াম আর প্রডিউসড ফ্রম দ্য মাদার ওয়ান। তাহলে আমরা দেখলাম যে দ্বিবিভাজনের ক্ষেত্রে কিভাবে এটাকে ভেঙে যাচ্ছে। তারপর হচ্ছে খণ্ডীভবন। খণ্ডীভবনের ক্ষেত্রে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। এই যে ধরো খণ্ডীভবন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খণ্ডীভবনটা মূলত কিসের মাধ্যমে হয় না, এরা সূত্রাকার ব্যাকটেরিয়া, যেমন ধরো স্ট্রেপ্টোমাইসিস প্রজাতিতে দেখা যায়। এদের ক্ষেত্রে যেটা হয় যে দেহ বিভাজনের দ্বারা অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং এদের প্রোটোপ্লাস্টের সাথে সাথে ভেঙে যায়। অর্থাৎ এককোষী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এরা খণ্ডে খণ্ডে ভেঙে গিয়ে একটা বা অনেকগুলি নতুন ব্যাকটেরিয়া সৃষ্টি করতে পারে। যেমন অ্যানকালোমাইক্রোবিয়ামের ক্ষেত্রে এটা দেখা যেতে পারে, বা ধরো স্ট্রেপ্টোমাইসিসের ক্ষেত্রেও দেখা যেতে পারে। আর মুকুলোদ্গমের ক্ষেত্রে বা কোরকোদ্গমের ক্ষেত্রে আমরা দেখব যে ব্যাকটেরিয়া, মাতৃ ব্যাকটেরিয়া যেটা বা প্যারেন্টাল ব্যাকটেরিয়া যেটা, তার একটা অংশ মুকুল গঠন করে বা বার্ড ফর্মেশন করে। এবার কি দেখা যায় না, কোষের যে ডিএনএ থাকে, ব্যাকটেরিয়াল সেলের যে ডিএনএ বা নিউক্লিয়ার থাকে, সেটাও রেপ্লিকেট করে, অর্থাৎ প্রতিলিপিকরণ করে এবং প্রতিলিপিকরণের মাধ্যমে সেটি ক্রমশ ওই যখন কোরকটা বৃদ্ধি পাচ্ছে বা মুকুলটা বা বার্ডটা বৃদ্ধি পাচ্ছে, তখন এই রেপ্লিকেশনের একটা পার্ট ওই কোরকের মধ্যে চলে যায় এবং তারপর নতুনভাবে দুটো সেগ্রিগেট করে গেলে নতুন ব্যাকটেরিয়ার জন্ম দেয়। এরপরে আমরা চলে আসছি আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জননের মধ্যে। দেখো লেখা আছে এই অযৌন জননের মধ্যে কীভাবে হয় সেটাও তলার দিকে লিখে দিয়েছি। দেখো এখানে অন্তরেন্দ্র, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অঙ্গজ জননের মধ্যে দ্বিবিভাজনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ব্যাকটেরিয়া সাধারণত অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন সলভ করে এই বাইনারি ফিশনের দ্বারা। ওয়্যারাস কিন্তু এই অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে অন্তরেণু বা এন্ডোস্পোরের মাধ্যমে কিন্তু বেসিক্যালি ব্যাকটেরিয়া কী করে না আসেক্সুয়ালি রিপ্রোডিউস করে। মাথায় রাখতে হবে অন্তরেণু বলতে এইটা ধরো ব্যাকটেরিয়াল একটা বডি হলে তার মধ্যে এইরকমভাবে এন্ডোস্পোর গঠিত হয়, বাইরে একটা প্রাচীর থাকে আর ভিতরের দিকে প্রত্যেকটা এন্ডোস্পোরের বাইরে একটা প্রাচীর থাকে। মনে রাখতে হবে এই যে প্রাচীরের কথা আমি বলছি, অর্থাৎ অন্তরেণু বা এন্ডোস্পোরের মাধ্যমে যে বিভাজন হচ্ছে,
এদের মধ্যে যে অন্তরেণু প্রাচীরটা যেটা হয় সেটা মেনলি অত্যন্ত স্থূল প্রকৃতির হয়। বহুস্তরযুক্ত এই অন্তরেণুটার বাইরে যে আবরণী থাকে সেটাকে মেনলি এক্সোস্পোরিয়াম বলে। এই স্তরটা কিন্তু তুলনামূলকভাবে পাতলা উপর দিয়ে নির্মিত হয়। তাহলে ব্যাপারটা কি বোঝাতে চাইলাম না, একটা হচ্ছে তোমার ধরো এই বাইরের দিকে প্রাচীর যেটা অত্যন্ত কি হচ্ছে পাতলা প্রকৃতির হচ্ছে, আর যেটা এন্ডোস্পোরের ক্ষেত্রে যে প্রাচীরটা থাকছে যেটাকে এক্সোস্পোরিয়াম বলছি সেটা কিন্তু কী ধরনের, সেটা কিন্তু বহুস্তরযুক্ত এবং এটা কিন্তু আমাদের মনেই রাখতে হবে যে মেনলি স্পোরগুলোকে গার্ড করবার জন্য দায়ী থাকে। বহুস্তরযুক্ত এই স্পোর কোটটাই কিন্তু ভেতর দিকে স্পোরগুলোকে, স্পোর মাদার সেলগুলোকে জেনারেট করাতে সাহায্য করে এবং আমরা দেখব যে এরা ক্রস লিঙ্কের মাধ্যমে পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি হয়। এরপরে আমরা চলে আসছি কনিডিয়া। কনিডিয়া কিন্তু আমরা জানি কনিডিয়া বা গনিডিয়া, গনিডিয়া যদি বলো গনিডিয়া, গনিডিয়ার ক্ষেত্রে নেসেরিয়া গনিডি এটা আমরা জানি এটা একটা ব্যাকটেরিয়া যেটা এসটিডি ঘটায়, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ ঘটায়। এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এটা প্রোটোপ্লাজম খণ্ডিত হয়ে যায় এবং ক্ষুদ্র ক্ষুদ্র ফ্লাজেলাযুক্ত গনিডিয়া বা গনিডিয় স্পোর গঠন করে। মাতৃকোষ প্রাচীর বিদীর্ণ হলে কি হয় না গনিডিয়াগুলো বাইরে বেরিয়ে আসে। তাহলে বোঝা গেল আমি কি বললাম, অর্থাৎ গনিডিয়া ধরো একটা কি বলবো, আমি বলতে পারি একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা ধরো এরকম টাইপের, এর মধ্যে স্পোরগুলো আস্তে আস্তে উৎপন্ন এবং ভেঙে যায় এবং এক একটা স্পোর থেকে আবার নতুন করে ব্যাকটেরিয়াম প্রডিউস করে, এটাই হচ্ছে গনিডিয়া। অর্থাৎ আমরা বলতে পারি এক প্রকার অন্তরেণু তৈরি করে যেটাকে গনিডিয় স্পোর বলে। বিশেষ কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় মাতৃকোষের যদি প্রাচীরটা বিদীর্ণ হয়ে যায় তখন এরা বেরিয়ে আসে এবং এরা বেরিয়েছে উপযুক্ত পরিবেশে বা আন্ডার ফেভারেবল কন্ডিশন ইট প্রডিউস আ সেল কোট অ্যান্ড ইট রিপ্রোডিউস থ্রু গনিডিও স্পোর। এছাড়া আছে কি কনিডিয়া। কনিডিয়া কিন্তু এটা পেনিসিলিয়াম নোটোরামের মতো নয়, এই কনিডিয়া কিন্তু কার ক্ষেত্রে দেখা যায়, স্ট্রেপ্টোমাইসের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু স্ট্রাকচারটা ওই রকম পুঁতির দানার মতো পরপর সজ্জিত থাকে, যেখান থেকে অনুকূল পরিবেশে সেগুলো ডিসবার্স করার ফলে কি হয়, সেখান থেকে নতুন করে আবার কি গঠিত হয় না, সেখান থেকে নতুন করে আবার স্পোর ফর্মেশন হয়, সেটাই হচ্ছে কনিডিয়া। বিচ্ছিন্ন হয়ে নতুন করে ব্যাকটেরিয়া গঠন করে। এছাড়া হচ্ছে মাইক্রোসিস্ট, দেখো তলার দিকে লেখা আছে মাইক্রোসিস্ট, তোমরা বুঝতে পারছো মাইক্রো মানে ছোট, অর্থাৎ সিস্ট গঠন করে। মাইক্রোসিস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না সিস্ট গঠন হয়। এটা মেনলি আমি দেখতে পাবো তোমার মিক্সোকক্কাস ফলভাস এরকম ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা দেখা যায়, বা মিক্সোস্পোর গঠন করে। অর্থাৎ মাইক্রোসিস্ট জিনিসটা কি না মিক্সো ব্যাকটেরিয়া বলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, সেই মিক্সো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সোয়াম গঠন করে, এক ধরনের ফল দেহ গঠন করে যার মাধ্যমে স্পোরগুলো প্রোডাকশন হয়। তার মানে আমরা উল্লেখ করতে পারি এই যে ধরো মিক্সো ব্যাকটেরিয়ার মধ্যে কি হচ্ছে না মিক্সোস্পোর গঠন হচ্ছে। মিক্সোস্পোর কি করছে, এই মিক্সোস্পোর মেনলি স্পোর ফর্মেশনের মাধ্যমে নতুন করে আবার অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি করছে। ওই যে বললাম মিক্সোকক্কাস ফ্লাভাস বা ফ্লুভাস, এইটাই হচ্ছে মেনলি কি থাকে বা ফালভাস, মেনলি মিক্সো ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই দেখা যায় মিক্সোস্পোরের মাধ্যমে, এবং সর্বোপরি এক একটা ফল দেহ গঠন করে, যে ফল দেহগুলোকে কি বলে সোয়ার্ম বলে। সোয়ার্ম, হ্যাঁ, SWARM, অ্যাকচুয়ালি সোয়ার্ম বলতে লার্ভাকে ডিনোট করা হয়, কিন্তু এখানে মিক্সো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মিক্সোস্পোর উৎপন্ন করবার জন্য কি দরকার, এই ফল দেহ দরকার, যে ফল দেহ বা ফ্রুট বডিটাকে বলা হচ্ছে সোয়ার্ম। দেখো এর পরের ক্ষেত্রে আমরা চলে আসছি আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে যৌনজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। ব্যাকটেরিয়ার যৌনজনন, এই ব্যাকটেরিয়ার যৌনজনন কিন্তু তিনটে পদ্ধতিতে সম্পন্ন হয়ে থাকে। কি কি পদ্ধতি, একটা হচ্ছে কনজুগেশন, যেটার ক্ষেত্রে আমরা জানি যে একটা টেম্পোরারি সেক্সুয়াল রিপ্রোডাকশন, কনজুগেশন টিউব ফর্মেশন হয় এবং কনজুগেশন টিউব ফর্মেশনের মাধ্যমে দুটো ব্যাকটেরিয়া পরস্পর কাছাকাছি চলে আসে। ধরো আমি বললাম যে এইখানে একটা ব্যাকটেরিয়া আর এইদিকে আর একটা ব্যাকটেরিয়া, যারা এরকমভাবে টিউব ফর্মেশন করেছে, এই টিউবটাকেই বলছে কি কনজুগেশন টিউব। তাহলে কনজুগেশন টিউবটা কোনটা, কনজুগেশন টিউব হচ্ছে দুটি ব্যাকটেরিয়া, দুটো ডিফারেন্ট স্ট্রেনের হতে হবে, কিন্তু অবশ্যই দুটো ডিফারেন্ট স্ট্রেনের হতে হবে। এবং ধরা যাক একটাকে যদি আমি F+ ব্যাকটেরিয়া বলি, তবে একটাকে F- বলবো। এর মধ্যে যে নিউক্লিয়ারটা আছে আর এর মধ্যে যে নিউক্লিয়ারটা আছে, একজন আরেকজনের নিউক্লিয়ারকে দিচ্ছে, অর্থাৎ যে দিচ্ছে তাকে বলছি ডোনার, আর যে নিচ্ছে, যে রিসিভ করছে তাকে বলছি রিসিপিয়েন্ট।
F প্লাস সবসময় ডোনার ব্যাকটেরিয়া আর F মাইনাস সবসময় রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়া। এই কনজুগেশন টিউবের মাধ্যমে টেম্পোরারি টিউব ফর্মেশন হয় এবং টেম্পোরারি টিউব ফর্মেশনের মাধ্যমে জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হয়, এটাকেই বলে কনজুগেশন। এরপর চলে এসো ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন পরীক্ষাটা গ্রিফিথ, আমাদের অতি পরিচিত বিজ্ঞানী ফ্রেডরিক গ্রিফিথ, উনি পরীক্ষা করে দেখেছিলেন, ইঁদুরের দেহের মধ্যে দেখেছিলেন। প্রকৃতপক্ষে ট্রান্সফরমেশন হচ্ছে জেনেটিক মেটেরিয়ালটাকে কোনো ল্যাব কালচারে করা হয়, গ্রো করা হয়, কালচার করা হয়, এবং সেটা পরবর্তীকালে গ্রিফিথ কী করেছিলেন, ইঁদুরের দেহের মধ্যে ইনজেক্ট করেছিলেন। এবং আমরা পড়বো ডিএনএ অ্যাজ আ জেনেটিক মেটেরিয়াল, গ্রিফিথের পরীক্ষা। সেখানে আমরা দেখব গ্রিফিথ কিভাবে একটা ইঁদুরের দেহে ওই ব্যাকটেরিয়াল ডিএনএ কালচার করে ইনডিউস করেছিলেন। এবং সেখানে আমরা দেখব S3R2 ব্যাকটেরিয়া এই ধরনের আছে। S3 মানে স্মুথ, S ফর স্মুথ, আর মানে রাফ। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা কী ধরনের তার উপর ডিপেন্ড করে কিন্তু এই জিনিসটা গড়ে উঠেছে। এবং ভিরুলেন্ট না আভিরুলেন্ট দেখা যাচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, এই ব্যাকটেরিয়াটাকে ইনফেক্ট করেছেন ইঁদুরের দেহে। ডিপ্লোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়া দু ধরনের হয়, একটা হচ্ছে R টাইপ রাফ, আর একটা হচ্ছে S টাইপ। এস মানে হচ্ছে স্মুথ, যাদের সেল ওয়াল বা কোষ প্রাচীর, যেসব ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা স্মুথ মসৃণ তাদের বলা হচ্ছে স্মুথ ব্যাকটেরিয়া বা S টাইপ। আর যাদেরটা হচ্ছে রাফ বা কর্কশ টাইপের অমসৃণ তাদেরটা বলছে R টাইপ। এস টাইপের ব্যাকটেরিয়াগুলো হচ্ছে ভীষণ পরিমাণে ভিরুলেন্ট। মানে কি? মানে হচ্ছে সেই ব্যাকটেরিয়াগুলো ডিপ্লোকক্কাস নিউমোনিয়া অর্থাৎ নিউমোনিয়ার রোগ সংক্রমণ ঘটাতে সক্ষম। আর যারা ওই R টাইপের ক্ষেত্রে ব্যাকটেরিয়াগুলো নিউমোনিয়া জনিত রোগ সংক্রমণ করতে পারে না। তার কারণে আমরা দেখতে পাই যে S3 টাইপ যেটা, সেটা যখন ইনজেক্ট করা হচ্ছে ইঁদুরের দেহের মধ্যে বাইরে কালচার করে পেট্রি ডিশের মাধ্যমে, তোমরা জানো কেমিস্ট্রি ল্যাবে পেট্রি ডিশের মাধ্যমে কালচার করা হয়, এবং পেট্রি ডিশের কেমিস্ট্রি কেন বায়োলজি ল্যাবেও করা হয়। সেই বায়োলজি বা কেমিস্ট্রি ল্যাবে যে পেট্রি ডিশ ইউজ করা হয়, এরকম বাটির মতো ইউজ করা হয়, সেই বাটির মধ্যে ওই ব্যাকটেরিয়াটাকে কালচার করা হয়, ব্যাকটেরিয়াল ডিএনএটাকে, ব্যাকটেরিয়াল জেনেটিক মেটেরিয়ালকে দিয়ে সেটাকে হাইপোটার্মিক সিরিঞ্জ বা ইঞ্জেকশনের মাধ্যমে কী করা হয় না সরাসরি ইঁদুরের দেহে দেওয়া হয়। এবার যদি দেখা যায় ইঁদুরটা বেঁচে আছে, তাহলে আমরা বুঝবো কি না ওই ব্যাকটেরিয়াল ডিএনএটা প্রকৃতপক্ষে R টাইপ। আর যদি দেখা যায় ইঁদুরটা মরে গেছে, তাহলে হচ্ছে S টাইপ, স্মুথ টাইপ। কারণ S টাইপ বললাম ভিরুলেন্ট, ক্ষতিকর ব্যাকটেরিয়া, আর Rটা হচ্ছে ক্ষতিকর নয়, অক্ষতিকর বলা যেতে পারে, নন ভিরুলেন্ট বলা যেতে পারে। সুতরাং ট্রান্সফরমেশন ব্যাপারটা কি? ট্রান্সফরমেশন ব্যাপারটাই হচ্ছে যে কোনো একটা বহিঃকোষীয় মাধ্যমে বা এক্সট্রা সেলুলার মিডিয়ামে সেখানে কালচার করে জেনেটিক মেটেরিয়ালগুলোকে অন্য কোনো দিয়ে ট্রান্সফার করা হচ্ছে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, ট্রান্সফার করা হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। ওয়্যারঅ্যাজ ট্রান্সডাকশন জিনিসটা কি? এইটা কিন্তু করা হয় তাদের ক্ষেত্রে নয়, ব্যাকটেরিওফাজে। পরে যখন আমি ভিডিও দেখাবো, ভিডিওর মাধ্যমে দেখতে পাবে যে ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশনের ক্ষেত্রে ব্যাকটেরিওফাজ নামক উপকারী ভাইরাসের সাহায্য নেওয়া হয়, অর্থাৎ এরা হচ্ছে ভেক্টর বা ক্যারিয়ার হিসাবে কাজ করে। ব্যাকটেরিওফাজ কী করে না সরাসরি ওই কোনো ব্যাকটেরিয়ার দেহের মধ্যে তার ডিএনএ, তার দ্বিতন্ত্রী ডিএনএকে ইনসার্ট করে দেয়, এবং তারপর তারা সেই ব্যাকটেরিয়া বা পোষক কোষের মধ্যে তাদের নিজস্ব উৎসেচককে কাজে লাগিয়ে আবার ফুল ফরম্যাট ব্যাকটেরিয়া গঠন করতে পারে, প্রোফাজ গঠন করতে পারে, অর্থাৎ কাইমেরিক ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি করতে পারে। ট্রান্সডাকশন পদ্ধতির জন্য অন্য একটা ক্যারিয়ারের দরকার পড়ছে, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ, এবং ব্যাকটেরিওফাজের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার দেহ থেকে আরেক ব্যাকটেরিয়ার দেহের মধ্যে জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হতে পারে, এটাকে বলে তাহলে ট্রান্সডাকশন। তাহলে আমরা দেখলাম কনজুগেশন, ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন, এইগুলোর প্রত্যেকটা সংজ্ঞা তোমাদের পড়ে রাখতে হবে। ট্রান্সডাকশন কি, ট্রান্সফরমেশন কি, এগুলো পড়ে রাখতে হবে। আমরা জানি কনজুগেশন হচ্ছে যে পদ্ধতিতে বিপরীত যৌনতা সম্পন্ন, ওই যে বললাম F+ এবং F- দুটো ব্যাকটেরিয়া পরস্পরের সংস্পর্শে আসার পর দাতা কোষের ডিএনএ, অর্থাৎ যেটা ডোনার জিনোমের একটা অংশ পরস্পরের সংস্পর্শে আসার পর কী হচ্ছে, দাতা যে ডিএনএটা সেটা গ্রহীতা কোষে ট্রান্সফার করা হচ্ছে এবং নতুন প্রজননিক বস্তু তৈরি করা হচ্ছে। ওয়্যারঅ্যাজ ট্রান্সফরমেশনটা কি না এখানে কোষ থেকে নির্গত দ্বিতন্ত্রী ডিএনএ বা ডাবল হেলিক্স ডিএনএকে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ সেটাকে কী করা হচ্ছে না একটা বহিঃকোষীয় মাধ্যমে বা এক্সট্রা সেলুলার মাধ্যমে, ওই যে বললাম পেট্রি ডিশের মধ্যে রাখা হচ্ছে এবং সেটা পরবর্তীকালে গ্রহীতা কোষের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে কি করা হচ্ছে না ডিএনএ অণুর পুনঃসংযোজন ঘটানো হচ্ছে এবং নতুন বৈশিষ্ট্যের সূচনা ঘটানো হচ্ছে, এটা কি বলে ট্রান্সফরমেশন। ওয়্যারঅ্যাজ ট্রান্সডাকশন জিনিসটা কি? ট্রান্সডাকশন হচ্ছে ব্যাকটেরিয়ার যে পুনঃসংযোজন প্রক্রিয়ায়
দাতা কোষের ডিএনএ অর্থাৎ যেটা ডোনার ডিএনএ তার একটা অংশকে ব্যাকটেরিওফাজের মাধ্যমে গ্রহীতা কোষে স্থানান্তরিত করা হচ্ছে। এটাকে বলছে ট্রান্সডাকশন। অর্থাৎ এটাও সেক্সুয়াল মেথড, কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে না ব্যাকটেরিওফাজের মাধ্যমে ডিএনএটা সরাসরি প্রবেশিত হচ্ছে। এটাকে বলছে ট্রান্সডাকশন মেথড। এবং একটা ব্যাকটেরিয়াল ডিএনএ এবং একটা ভাইরাল ডিএনএ, দুটো ডিএনএ মিলে কাইমেরিক ডিএনএ বা মিশ্রিত ডিএনএ সৃষ্টি করছে। ব্যাকটেরিয়ার কোষে ব্যাকটেরিয়ার ডিএনএ এবং ভাইরাল ডিএনএ অর্থাৎ ব্যাকটেরিওফাজের ডিএনএ দুটো ক্লিপটফট হয়ে দুজনের সাথে ফিউজড আপ হচ্ছে, অর্থাৎ কেটে গিয়ে আবার নতুন করে দুটো একসাথে নতুন ধরনের কাইমেরিক মানে মিশ্রিত ব্যাকটেরিয়াল ডিএনএ প্লাস ভাইরাল ডিএনএ দুটো একসাথে মিশ্রিত হয়ে নতুন ধরনের ডিএনএ তৈরি করছে। এটাকে আমরা কি বলি? এই প্রসেসটাকে ট্রান্সডাকশন মেথড। সুতরাং আমরা দেখে নিলাম যে ব্যাকটেরিয়ার জনন কী কী প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।